গুপ্ত শব্দটা শুনলে কারা রেগে যায়, রেগে যাওয়ার কারণটা কি এবং সেটা নিয়ে কেন ক্যাম্পাস অস্থির হতে হবে? যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার অন্যতম একটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি সহ 6 জন সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। এবং আমরা গতকালও দেখেছি যে চট্টগ্রামের একটি কলেজে, সেই কলেজের সদস্য সচিবের নেতৃত্বে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষের উপর হামলা করা হয়েছে এবং কিভাবে অস্ত্র প্রদর্শন করেছে। আমরা আসলে গত 1.5 বছর ছাত্ররা এ ধরনের রাজনীতির সাথে অপরিচিত ছিল। একটা সময় ছিল ছাত্র রাজনীতি দৈত্যে পরিণত হয়েছিল। একটা ছাত্র রাজনীতির নাম শুনলে সবাই ভয় পেত। সেখান থেকে নতুন একটি আলোকিত দিনে যাত্রা শুরু হয়েছিল। সবাই ছাত্র রাজনীতি ইতিবাচক হিসেবে চিন্তা করা শুরু করেছিল। সেই দৃষ্টিকোণ থেকে যা শুরু হয়েছে, আমি মনে করি আজকে সকালে ঈশ্বরদীতে হামলা হয়েছে, সেখানে ছাত্রদের উপর হামলা করা হয়েছে। এই তথ্যগুলো তো আমাদের আছে, কিন্তু ডক্টর মোস্তফা পারভেজ একটু যদি বলেন এই অনাস্থাটা কেন তৈরি হলো, ঠিক কোন ইস্যুকে কেন্দ্র করে আসলে এরকম সহিংস হয়ে উঠছে ক্যাম্পাসগুলো একসাথে? আসলে দেখেন, স্পষ্টত আমার কাছে মনে হয়েছে এখানে কোন ইস্যু সহজে খুঁজে বের করা কঠিন ক্যাম্পাসগুলোতে, কিন্তু সামগ্রিকভাবে সরকার যেদিকে এগিয়ে যাচ্ছে, আপনি যদি দেখেন জনজীবন অনেকটা অতিষ্ঠ হয়ে গেছে, বিশেষ করে জ্বালানির বিশ্ব রাজনীতির কারণে জ্বালানির মূল্য বৃদ্ধি, দেশে মুদ্রাস্ফীতি, সরকারের সমালোচনা চলছে। সরকারের যে সমালোচনার কারণে আমার কাছে মনে হয় না যে সরকারের সমালোচনা বন্ধ করার জন্য ছাত্র ক্যাম্পাসগুলোকে উত্তপ্ত করে সবার জনগণের চোখ অন্যদিকে ফেরানো সম্ভব, এটা মনে হয় না। তবে আমার কাছে মনে হয় সরকারের উচিত হবে যে যত দ্রুত সম্ভব ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণ করা, নচেত এটি জনগণ, অতীতে আমরা দেখেছি ছাত্র সংগঠনগুলো লাগাম ছাড়া হয়ে গেলে সামগ্রিকভাবে শুধু ছাত্ররা নয়, দেশের সমস্ত জনগণ সরকারের উপর খেপে যায়। এখান থেকে অবশ্যই সরকারের শিক্ষা নেওয়া উচিত। এখানে একটা ছোট বিষয়কে যুক্ত করবেন, মানে সরকারের দিক থেকে হয়তো সরকার ব্যবস্থা নেবে, কিন্তু গত কালকেই, ইনফ্যাক্ট এখন যেহেতু রাত 12টা বেজে গেছে, আমরা বলতে পারি গত পরশুদিন যখন চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থীর উপর হামলা হলো, পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করা হলো, জামাতুল ইসলামের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ পাঠানো হলো এবং সেখানে মিয়া গোলাম পরোয়ারের স্টেটমেন্ট উল্লেখ ছিল ছাত্র দলের সন্ত্রাসী শব্দটা। মানে এখনই কি ছাত্র দলকে সন্ত্রাসী ট্যাগ দেওয়াটা কি ঠিক হলো কিনা, মানে এটা নিয়ে অনেকে কথা বলেছেন। গতকাল আমাদের সঙ্গে যিনি অতিথি ছিলেন তিনি একটা প্রতিবাদী জানিয়েছিলেন, জাহাঙ্গীর আলম দুলাল। জি, সব ছাত্র দলকে সন্ত্রাসী বলে মোটে উচিত হবে না, কিন্তু যারা অস্ত্র হাতে প্রকাশ্যে মারামারি করেছে, আক্রমণ করেছে, পায়ের গোড়ালি কেটে নিয়েছে, রক কেটে দিয়েছে, তাদেরকে যেভাবে অস্ত্র উঁচিয়ে করেছে, এটা আসলে এই ব্যক্তিদেরকে যদি আপনি সন্ত্রাসী বলেন খুব বেশি খারাপও দেখা যাবে না আমার কাছে মনে হয়। এবং এদেরকে যদি তাকান, এবং তাদের বয়স কিন্তু 40-50, এবং তাদেরকে ছাত্র বলার কোনো সুযোগও নাই, বহিরাগত। এবং আজকে ডাকসু জিএস একটা কথা বলেছে, বহিরাগত। এবং ক্যাম্পাসগুলোতে দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 14-15 বছর আগে আমার মাস্টার শেষ হয়েছে। আমাদের সমসাময়িক ছাত্র নেতারা এখনো তার পলিটিক্স করছে ছাত্র নেতা হিসেবে। তো স্বাভাবিকভাবে তারা তো ছাত্র থাকার কোনো সুযোগ নেই, বহিরাগত হয়ে গেছে, স্বাভাবিক। এটা আমাদের চিন্তা করার কোনো সুযোগ নেই। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের বুঝতে পারছি। আপনার জায়গা থেকে খুব চমৎকার করে স্পষ্ট করেছেন। আমরা এনসিপি যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইদ মুস্তাফিজকে দেখতে পাচ্ছি। সাইদ মুস্তাফিজ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, নিশ্চয়ই আপনার সঙ্গে কথা হবে। আমরা এই আলাপটাকে আরেকটু, জি হ্যাঁ, জনাব এম এ আজিজ, একটা মতামত আপনার কাছ থেকে নিতে চাই। মানে ছাত্রের বয়স 40 বছর, এখন যেটা আসলে বললেন ডক্টর মোস্তফা পারভেজ, সেটা চাইতেও বড় কথা হচ্ছে যেভাবে হামলা হচ্ছে সেটা নিয়ে নানা রকমের বক্তব্য, সাংবাদিকরা পুরো ঘটনা তুলে ধরে সেটা নিয়ে প্রতিবেদনও করতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে যখন একটা রাজনৈতিক দল তাদের জায়গা থেকে ছাত্র দলকে সন্ত্রাসী দল হিসেবে বা সন্ত্রাসী হিসেবে আখ্যা দিচ্ছে, সেই জায়গা থেকে তো একটা বক্তব্য থাকে না। দেখেন, আমি এখন কথা বললে মনে হবে যে ছাত্র রাজনীতির বিপক্ষে আমি কথা বলছি। আসলে ছাত্র রাজনীতির এখন পার্লামেন্টারি কমিটি করছে না, জামাতের 5 জন, বিএনপির 5 জন নিয়ে, তারা ডিসাইড করুক ছাত্রদের কতদূর পর্যন্ত আগাতে পারে এবং ছাত্রদের বয়সও নির্ধারণ করে দেওয়া উচিত। ছাত্ররা, আমি তো দেখেছি ধরেন ডাকসু নির্বাচনে ডাকসু সাদিক কায়েম প্রত্যেকটা পলিটিক্যাল ইস্যুতে কথা বলেছে। ওরা তো একটা প্রতিষ্ঠান, তো মানুষের রাগ হতেই পারে। সে তো, আমি দেখতে তারেক রহমান সম্পর্কে কথা বলতেছে, বিএনপি সম্পর্কে কথা বলতেছে, কেন? ওটা তো একটা প্রতিষ্ঠানের এখন সে ভিপি, তাই না? সুতরাং কাউকে, আবার যেমন সিটি কলেজে গোলমাল হলো, সেখানে ছাত্র দলের, এটা স্বাভাবিক, ছাত্র দলের যারা আছে তারা কিন্তু কম্পারেটিভলি একটু বয়স্ক, এই তো কোনো ঠিক আছে। কিন্তু রক কাটার প্রশ্ন আসলে কিন্তু ছাত্র
দলের প্রশ্নটা আলোচনায় কম আসবে। রক কাটার এক্সপিরিয়েন্স তো অন্য দলের আছে, সেই প্রশ্ন তো আসবে। এখন যদি জামাতের পক্ষ থেকে বলা হয় যে আমাকে রক কেটে দিছে, তাহলে তার বিরুদ্ধে মামলা করেন, পরিষ্কার মামলা করেন। কারণ রক কাটে যে সে ক্রিমিনাল, এটা বহিরাগত না বয়স বেশি সেটা বড় কথা না, রক কাটার সে তো ক্রিমিনাল, তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। এবং পার্লামেন্টে উঠাক, বাইরের থেকে এগুলো সন্ত্রাসী যদি এইরকম জাতীয় দল থেকে, জাতীয় সংগঠন থেকে যদি উস্কানি দেওয়া হয় অভ্যুত্থানের শক্তিটা, এখন যদি গোলমালটা স্প্রেড করে সারা দেশে কথার কথা, তাহলে তো এরাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ এখন তো একটা আইনও আছে, এই পার্লামেন্ট কিন্তু আইন করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন করেছে। আমি কিন্তু এটা বলি, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কোনোভাবে এই ধরনের একটা কালো আইন হওয়া ঠিক হয় নাই। কারণ এটা ওপেন হ্যান্ডেড আইন, ওপেন হ্যান্ডেড। অর্থাৎ আমি দেখেন 5ই আগস্টের পরে মোস্তাকের সময় 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল, তাতে ডিটেনশন দেওয়া হলে সে কোর্টেও যেতে পারতো না। অর্থাৎ যতদিন সরকার তাকে ওই আইনে আটকায় রাখতে পারতো। তো এখন ওই 80% লোক, কমপক্ষে 80% লোক মোস্তাকের সময় ওই আওয়ামী লীগের করা 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে জেলখানে আটক ছিল। তো এখন ধরেন, এখন এই পার্লামেন্টে আইন করছে, সেখানে এনসিপি দেখছি বয়কট করছে, জামাত তো খুশি হয়েছে, বিএনপিও খুশি হয়েছে, আইন তো একটা করে দিল। এখন ধরেন, এখন যদি ধরেন আপনার জামাত ধরেন এখন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়, হ্যাঁ, তাহলে এই আইন প্রয়োগ করতে পারে। আবার আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, তাদের কারণে যদি এখন এই যে আমি বললাম ডিপ স্টেট, ভদ্রভাবে ডিপ স্টেট, যদি তারা এই জাতীয় সংগঠন যদি এই ছাত্রদের নিয়ন্ত্রণ না করে, তাহলে এও তো হতে পারে যে ফেসিবাদ আবার আগমন ঘটবে। 10 বছর হোক, 20 বছর হোক, সংখ্যাটা রয়েছে, 50 বছর হোক, যদি আওয়ামী লীগ আসে বিএনপি নিষিদ্ধ করতে পারে। সুতরাং এটা তো সবার জন্য এই কালো আইন বলছেন যেটা, এটা নিয়ে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম, কিন্তু হাতে অনেকগুলো বিষয় রয়েছে। আমি একটু ফজলুদ্দিন বাবুল আপনার কাছে আসি। আপনি শুনছিলেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলছিলেন একটা চমৎকার কথা, যে আমরা সংসদে যেরকম 5 জনের একটা কমিটি দেখলাম যারা আসলে জ্বালানি সংকট নিয়ে কথা বলবেন, সরকারের পক্ষ থেকে সেই 5 জনের নাম আমরা জানি, বিরোধী দলের পক্ষ থেকে হয়তো সকালবেলা আমরা জেনে যাব। ঠিক এরকম করে কত বছর পর্যন্ত একজন ছাত্র হিসেবে ছাত্রত্ব নিয়ে রাজনীতি করতে পারবে? মানে 40 ঊর্ধ্ব একজন ছাত্র নেতা, এটা তো বলতেও খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে। আর একটা বিষয় বলবেন, ইদানিং আমরা দেয়ালিকায় গুপ্ত গুপ্ত লেখা দেখতে পাচ্ছি। গুপ্ত শব্দটা শুনলে কারা রেগে যায়? রেগে যাওয়ার কারণটা কি, এবং সেটা নিয়ে কেন ক্যাম্পাস অস্থির হতে হবে? আমি একটা কথা বলি, গণতান্ত্রিক রাজনীতিতে কোনো গুপ্তর জায়গা নেই। তাহলে জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, ওদের নাথান হিল ট্যাক্সের স্বাধীনতা চায়, ওদেরকেও রাজনীতি করার সুযোগ দেন, দেশ সরকার হয়ে যাক। গণতান্ত্রিক রাজনীতিতে ওপেন রাজনীতি করতে হবে, এটা নিয়ে আসবে অবশ্যই, গুপ্ত রাজনীতি করা উচিত। হ্যাঁ, ফজলুদ্দিন বাবুল একটু মন্তব্য জেনে নিই। ধন্যবাদ। যেটা বলেছেন, হ্যাঁ, এবং আজিজ ভাই যথার্থই বলেছেন। আসলে রাজনীতিতে গুপ্ত বলে রাজনীতি করাটাই এটা অশান্তির বিষয়। আজকে একজন সহ আলোচক ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ বারবার উল্লেখ করছিলেন যে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, একটাবারও কিন্তু উল্লেখ করা হলো না হোয়াট ইজ দ্য কজ। উই আর অনলি টকিং অ্যাবাউট দ্য ইফেক্ট। সো লেটস টক অ্যাবাউট দ্য কজ। কারা এক বাংলাদেশের শুধু না, পুরো উপমহাদেশের সবচেয়ে বড় সুসংগঠিত একটা রাজনৈতিক দল এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেইটার তখনকার চেয়ারম্যান সম্পর্কে এইসব স্লোগান দিয়েছিল, তাদের বিচার হওয়াটা। কারণ আপনি যদি বিচারহীনতা শুরু করেন, ইটস এ কন্টিনিউয়াস অ্যান্ড অ্যাকুমুলেটিভ ইস্যু। এখন তারপর কি তাকে এবং তার একমাত্র কন্যাকে নিয়ে, যিনি শুধু প্রধানমন্ত্রীর কন্যা নয়, যার দাদা এই দেশের স্বাধীনতার ঘোষক, যার দাদি এদেশের 3 বারের প্রধানমন্ত্রী, আপোষের নেত্রী, সেই পরিবারকে নিয়ে যখন এসব ছড়ায়, এখন ফেক আইডি, আরে ভাই ফেক আইডি, বট আইডি তো আপনাদের তৈরি, গুপ্ত তো আপনারা। আমি নিজে দেখেছি তো কিভাবে আপনারা সেই ফ্যাসিস্টকে
নিয়ে স্লোগান দিয়েছেন, কিভাবে বক্তব্য দিয়েছেন, সেটা সার্জিস বলেন, হাসনাত বলেন, এগুলো তো আমার সামনে বলেছেন তারা। এই আপনার ডাকসুর জিএস আমার হলের ছাত্র, আমি তার বিতর্কের বহুবার বিচারকের দায়িত্ব পালন করেছি, সে আমার ডিবেটিং ক্লাবের সভাপতি ছিল, সাধারণ সম্পাদক ছিল। সে তো নিজে 100 বার বঙ্গবন্ধু এবং সেই আওয়ামী লীগ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে। এইসব গুপ্তরা তো একসময় গুপ্ত রাজনীতি করেছেন, আজিজ ভাই তো সঠিক বলেছেন। এবং এইসব থেকে আমরা যদি বের হয়ে না এসে, what I say is bygones are bygones, let it be, but what will be the solution? এবং আমরা প্রথম কথা বট আইডি নিয়ে আমাদের কথা বলতে হবে। দ্বিতীয়ত, যারা এইসব বাজে কথা, আমি আপনাকে দেখাবো আমার স্ক্রিনে, আমি আই উইল শেয়ার উইথ ইউ অন মাই, না শেয়ার করার দরকার নেই, এটা মোটামুটি ভাবে আমরা জেনে যাব। জি, লেখে তারা, আমার এলাকারই শিবিরের একটা ছেলে আমাকে এগুলো লিখেছে, তার এটা বট আইডি না, এটা ফুল আইডি। আমি বলতে পারি ভাই মামলা করেন না কেন? আরে ভাই কতগুলো মামলা করব, কত হাজার 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 বট আইডি। ফজলুদ্দিন বাবুল, একটা বিষয় একটু আপনার চোখে, আপনার নজরে আনি। আপনি একজন সংসদ সদস্য, বেসরকারি সংসদ সদস্য, কিন্তু বিএনপি দলীয় সংসদ সদস্য, এবং আমরা দেখতে পাচ্ছি খোদ সরকারের মন্ত্রীরা পর্যন্ত। জিনিস অ্যাড করতে চাই, আমি একটা জিনিস অ্যাড করতে চাই। দেখুন, আমরা যদি একটু ভালো কিছুও চিন্তা করতে পারি, এত কিছুর মাঝে কিন্তু একটা জিনিস হয়েছে, এই যে জুবায়ের মোসাদ্দেককে আজকে কিন্তু আবার এই যে কেওয়াজ, এখান থেকে কিন্তু আবার রক্ষা করেছে কে? ছাত্রদল। এইসব ছাত্রদল, এবং তার নাম হচ্ছে নাহিদুজ্জামান শিপন সহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ছাত্রদলের অনেক নেতা কর্মীরা। জি, এটাও তো একটা ভালো জিনিস। আমরা তো নীলক্ষেতেও ব্যালট দেখেছি। না, কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাই, আপনি নিজেই যদি ছাত্রদলের ছেলেরা তো 17 বছর হলে থাকতে পারেনি। ফজলুদ্দিন বাবুল, আমি আপনার কাছে যেটা জানতে চাই, আপনি নিজেই যদি আসলে অপতথ্যের শিকার হন, তাহলে সাধারণ মানুষ কি করবে? মানে আমরা দেখতে পাচ্ছি খোদ মন্ত্রীরাই তো বট বাহিনীর শিকার হচ্ছেন, টার্গেটে পরিণত হচ্ছেন। আবারও ওই কথাই আসতে হয়, যে লেট আস অল টক দ্য সলিউশনস, লেট আস নট টক। আচ্ছা, আমার দল ক্ষমতায়, ঠিক আছে, আই ডু এগ্রি। আরে ভাই 30 ডেজ হয়েছে, প্রথম 30 দিন তো আপনি ইফতারিতে কাটাইছেন, ঈদ কাটাইছেন, এরপর তো আপনি 133টা অধ্যাদেশ নিয়ে আপনি চলছেন। মানে প্রত্যেক সেকেন্ডে কতগুলো অধ্যাদেশ হয়েছে আল্লাহই ভালো জানে, সেটা নিয়ে আপনি কথা বলেছেন। সো লেটস মেক দ্য কান্ট্রি ডেমোক্রেটিক এন্ড লেটস উই অল টেক দ্য রেসপন্সিবিলিটি টু মেক দ্য সোসাইটি বেটারমেন্ট। আমরা সবসময় শুধু বাজে কথাগুলো বলি, আমরা কিন্তু কখনো এই জিনিসগুলো বলি না। আমাদের যা হয়েছে, আমরা জুলাই অভ্যুত্থানের পর আমরা কি করেছি? জুলাই সনদ আমরা সাইন করেছি, ডেমোক্রেটিক ভাবে একটা কান্ট্রিতে ইলেকশন হয়েছে, পার্লামেন্ট হয়েছে। এখন যদি ডাকসু, আমি তো উল্টো ভাবে যদি বলি যে এটা ডাকসুর নেতৃত্বের ফেইলার, তারা তো ক্ষমতায় সেখানে, তারা ছাত্রদের জন্য কি করলো? তারা কুল ডাউন করার মতো লিডারশিপ কেন নাই দেখাইতে পারেনি তারা সেখানে। কারণ ছাত্রদল তো এখানে ক্ষিপ্ত হবে। আচ্ছা, এই প্রশ্নটা তাহলে একটু হয়ে আসে, এটা জানার চেষ্টা করি। আমি একটু এস এম সাহেব মোস্তাফিজ, আমি দুঃখ প্রকাশ করছি আপনার কাছে, অনেকক্ষণ ধরে আপনাকে অপেক্ষায় রাখছি। আসলে এই আলাপের অংশটা একটু শেষ করে তারপর আপনার কাছে আসবো, কারণ আপনার একটা মতামত জানার প্রয়োজন আমার আছে। আমি একটু ডক্টর পারভেজ একটা ব্যাখ্যা আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি শুরুতে যেই অংশটা কোট করে শোনাচ্ছিলাম, ডাকসুর সাধারণ সম্পাদকের বক্তব্য, তিনি নিজেই আসলে বিপদে পড়েছিলেন আজকে, এবং সেখান থেকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ছাত্রদলের নেতাকর্মীরা সেভ করে তারপর তাকে সরিয়ে দেন বা একটা জায়গায় নিয়ে আসেন, যেখান থেকে একটা বড় ধরনের ঝামেলা হতে পারত। এটা একটা পজিটিভ সাইন। কিন্তু যেটা আসলে জানতে চাই, বিএনপি হয়তো তাদের ছাত্র সংগঠন, ছাত্র দলের দিকে হয়তো কোনো বার্তা দেবে, যেটা আপনারা প্রত্যাশা করছেন, কিন্তু জামাত কি তাদের ছাত্র সংগঠনের দিকে সেই বার্তাটা দিতে পারছে? যখন আমরা সাদিক কায়েমের বিভিন্ন বক্তব্য এখনো দেখি, ডাকসুর ভিপি হওয়ার পরও তিনি পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, সেটা নিয়ে কখনো এসেছে কি দল থেকে সতর্কীকরণ কোনো কথাবার্তা? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের ভালো কাজের প্রশংসা অবশ্যই আমাদের করতে হবে। আজকে শাহবাগ থানায় যখন মোসাদ্দেকের উপর হামলা হয়েছে এবং হামলার পরে ছাত্রদলের প্রেসিডেন্ট তাদেরকে ছাড়ানোর চেষ্টা করছে, অবশ্যই প্রশংসা করতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ডাকসুর ভিপি আমাদের সিনিয়র সাংবাদিক একটি কথা বলেছেন, তিনি রাজনৈতিক স্টেটমেন্ট দেন বিভিন্ন বিষয়ে। আসলে ডাকসুর ভিপির অবস্থানটা আমরা যদি বলি, দেখেন
তিনি তো আসলে একজন অনেক এমপির চাইতেও কিন্তু উনি পরিচিত থাকে স্বাভাবিক, এবং তার কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে। এবং আমি দেখছি অনেক ইস্যুতে সে যদি একদিন কথা না বলে প্রচুর কমেন্ট যাচ্ছে যে ডাকসুর ভিপি কোনো কথা বলছে না কেন, এরকম অসংখ্য ঘটনা দেখেছি। তো স্বাভাবিকভাবে নর্মালি দেখা যায় যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ডাকসুর ভিপি স্টেটমেন্ট দিয়ে থাকে। এটা ভালো হচ্ছে না ঠিক হচ্ছে এটা আমাদেরকে সেটা বিবেচনা করা যেতে পারে, অবশ্যই এটার মন্তব্য আসতে পারে। বাট জামাত এই ইস্যুতে তাকে কোনো নির্দেশনা দেওয়া উচিত কি উচিত নয় এটাও আমাদের চিন্তা করতে হবে। বাট একজন ডাকসুর ভিপি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে নির্বাচিত হয়েছেন, তিনি অবশ্যই একজন সচেতন মানুষ এবং জাতির গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই স্টেটমেন্ট দেবে এবং দেওয়া উচিত আমি মনে করি। বাট অবশ্যই তার জন্য লিমিটেশন থাকে, এটা আমাদের চিন্তা করতে হবে। আজকে আমরা সাধারণ মানুষের তো অনেক মন্তব্য থাকে এবং সেই মন্তব্য কিছু কিছু আসে যেগুলো আসলে উত্তর খুঁজতে গেলেও আমরা আসলে হিমশিম খাই। যেমন একজন জানতে চাইছিলেন ছাত্র শিবির তাদেরকে অনেকে রাজাকার ট্যাগও দিয়েছিল, সেই জায়গা থেকে তারা দীর্ঘ সময় সেটা সহ্যও করেছিল, কিন্তু আজকে গুপ্ত ট্যাগ দিলে তারা এত ক্ষেপে যাচ্ছে কেন? জি দেখেন, গুপ্ত শব্দটা বাংলাদেশের রাজনীতিতে কখন শুরু হয়েছে এটা আমরা কম বেশি দেখেছি। জি বাংলাদেশের 5 আগস্টের পরে বাংলাদেশের ছাত্র রাজনীতি যখন পরিবর্তন হয় এবং এই সাদিকদের হাত ধরে কিংবা এখানে মুসাদ্দিক সহ অন্যান্য ছাত্র নেতারা যারা ছিলেন তারা যে ভূমিকা রেখেছে সেই ভূমিকার পরে কিন্তু তাদেরকে কটাক্ষ করার জন্য, তাদের অবদানগুলোকে ছোট করার জন্য কিন্তু এই শব্দটা আনা হয়েছে। আপনাকে বলেন তো, দেখেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কমিটি ঘোষণা হয়েছে, সেখানে প্রায় 20 থেকে 21 জন ছাত্রলীগ নেতাকর্মী পাওয়া গেছে। তো এটা কি তাকে গুপ্ত ছিল না? আমরা কিভাবে ব্যাখ্যা করব? কিন্তু ছাত্র শিবিরের কমিটিতে কয়জন ছাত্রলীগের সাবেক নেতা পোস্টেড আছে, এগুলো আমি পর্যালোচনা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম, এখানে ভাইও ছাত্র অনেকে ছিলেন, আমাদের এখানে সাইদ মোস্তাফিজ যারা আছেন তারা আমরা ক্যাম্পাস থেকে অনেক করে আসছেন। তারা ছাত্রলীগ যখন ক্ষমতায় ছিল, আমি ঢাকা ছাত্রলীগ ক্ষমতায় আসার আগে 29 ডিসেম্বর 2008 তারিখ পর্যন্ত আমি এসএম হলে ছিলাম। সেই রাতে আমাকে বের হয়ে যেতে হয়েছে, এরপর থাকার কোনো সুযোগ ছিল না। কিন্তু তারপরে যে জেনারেশন ক্যাম্পাসে এসেছে স্বাভাবিকভাবে তাকে ফার্স্ট ইয়ারে চুপ থাকতে হয়েছে। যারা চুপ থাকে নাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমার চোখের সামনে, আমি সলিমুল্লাহ মুসলিম আলী আওয়ামী লীগ আশাফার সভাপতি ছিলাম, কয়েক শত আমার কর্মী বের হয়েছে প্রথম কয়েক মাসে। তাহলে স্বাভাবিক, আপনি কি করবেন? একদম, আপনি যে পয়েন্টগুলো উল্লেখ করলেন আমি সরাসরি ফজলুদ্দিন বাবু যদি আপনার কাছ থেকে ব্যাখ্যাটা জানতে চাই, মানে ছাত্র দলের ভেতরেও যদি গুপ্ত থাকে সেটা কি আসলে কি বলবেন? প্রথম কথা হচ্ছে ছাত্র দলের যারা নেতা তারা কোনোদিনও গোপন ভাবে করেনি। ছাত্র দলের একজন লোক হলে থাকতে পারেনি, কারণ তারা প্রকাশ্য রাজনীতি করেছে। এখন ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ কি বললেন, আই ডোন্ট থিঙ্ক দ্যাট দিস হ্যাজ টু বি কাউন্টেড ফর মি। এটার কোনো লজিক নাই, এটা একটা ইলজিক্যাল কথা, কারণ এটা ধ্রুব সত্য আমার চোখের সামনে। আমি তো আপনাকে নাম বললাম, তো আমাদের ছাত্র দলের ছেলেরা যদি জেল খাটতে পারে, জুলুম খাটতে পারে, রাস্তায় ঘুরতে পারে, যে ক্যাম্পাসে ঢুকতে পারে না, তাহলে ছাত্র শিবিরের গুলা কোন হিসেবে তারা ছিল? সো তারা গুপ্ত হিসেবে ছিল। দিস ইজ ভেরি ক্লিয়ার স্টেটমেন্ট। এখন উনি 8-এ ছেড়েছেন, তার মানে এই না আমি বোধহয় একমাত্র প্রকাশ্যে বিএনপি করা মানুষ যিনি জেল খাটি সবকিছু করি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন জয় বাংলা স্লোগান রাষ্ট্রীয়ভাবে পাশ হয়, ওই দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি আমার অ্যাওয়ার্ড নেওয়ার জন্য, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আমি আজীবন সদস্য পদের অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। প্রত্যেকে জয় বাংলা বলেছেন এবং এখন অনেকেই আছেন এনসিপি এবং শিবিরে, তারাও সেখানে ছিলেন, তারাও জয় বাংলা বলেছেন। কিন্তু আমি ফজলে হুদা বীর দর্পে সেখানে মঞ্চে বলেছিলাম আমি বাংলাদেশ জিন্দাবাদের আদর্শে বিশ্বাসী, এবং সেটা বলে আমি অ্যাওয়ার্ড নিয়ে চলে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি গুপ্তভাবে রাজনীতি, এটা তাদের কৌশল একান্ত। সো যদি কৌশল নাই হয় তাহলে তাদের লাগে কেন? কারণ এখন যদি আমাকে কেউ গুপ্ত বলে এটা তো আমার লাগবে না, কারণ আমি তো গুপ্ত না। তো কাজেই তারা গুপ্ত রাজনীতি করেছে। আচ্ছা, আমি হ্যাঁ, বক্তব্যটা স্পষ্ট। আমি একটু এসএম সাইফ মুস্তাফিজ ছোট করে জি শেষ করুন। জি দেখেন, আমি আজ আমাদের ফজলুদ্দিন বাবু উনি বিএনপি দলের সংসদ সদস্য। জি, ঘোষণা করার পরে 21 জনকে বহিষ্কার করা হয়েছে, ছাত্রলীগ থেকে ছাত্র দলে এসেছে এবং আপনার প্রেস রিলিজে দেখেছেন, সব জায়গায় দেখেছেন। গতকাল একজন সংরক্ষিত নারী এমপি মানসুর সম্ভবত তার নাম, তিনি তার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শোভনের সাথে তার ছবি পর্যন্ত এসেছে। এটা নিয়ে ইডেন কলেজ ছাত্রদল সমালোচনা করেছে, আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি। তো আপনি যদি এটা আমি বলি শোভনের সাথে, আচ্ছা শোভন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল,
মনসুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল, ছবি তো থাকতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ছাত্রলীগ থেকে তো ছাত্র দলে কেউ আসতে পারে। এই যে এই প্রসঙ্গে আবার একটা কথা বলি, যেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে, এই যে গোপালগঞ্জের আমাদের সংরক্ষিত, হ্যাঁ উনি একসময় আওয়ামী লীগ করেছেন, তো নির্বাচনের আগে উনি যোগ দিয়েছেন, উনি প্রকাশ্যেই আওয়ামী লীগ করেছেন। এই জায়গাটাতে আপনাদের সাথে পার্থক্য। সো গুপ্ত জিনিসটা যদি ডেফিনেশন না বোঝেন, বুঝেও না বোঝার ভান করতেছেন ভাইয়া, এটা খুব সিম্পল বিষয়, আচ্ছা সবাই আচ্ছা, জানে এটা। আমি স্পষ্ট, আমি একটু এস এম সাইফ মুস্তাফিজের কাছে যেতেই চাই। অনেকক্ষণ ধরে তিনি আছেন এবং সব আলোচনা শুনছেন, এবং সাইফ মুস্তাফিজ আরও একবার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে। এবং বলে রাখি, আমার সঙ্গে আমার পাশে ঠিক এই মুহূর্তে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আছেন, তিনিও হয়তো কিছু জানতে যেতে পারেন। কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাই, মানে যেই সময় আমরা বলা হয় যে একটা নতুন বাংলাদেশ, নতুন সরকার এসেছে, শুধুমাত্র প্রোগ্রেস নিয়ে, একটা বড় ধরনের প্রগতিশীলতা নিয়ে কথা হবে, সেই জায়গায় আমরা আসলে কথা বলতে হচ্ছে গুপ্ত ট্যাগ নিয়ে, এবং সেই জায়গা থেকে ক্যাম্পাস উত্তাল হচ্ছে সেই খবরগুলো আমাদেরকে বলতে হচ্ছে। কিছুদিন আগে আপনার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি স্পষ্ট করে বলেছেন যে গণহত্যার সাথে সম্পৃক্ত নয় এবং সমর্থন দেয়নি এমন কোনো ছাত্রলীগ করতো কেউ যদি থাকে, তারাও এনসিপিতে আসতে পারবে। অর্থাৎ যদি এরকম করে ফিল্টারিং প্রসেসে কেউ আসে, তারা আসতে পারবে। মানে সেক্ষেত্রে আসলে সেই ছাত্রলীগ গুপ্ত হবে না, তার কি নিশ্চয়তা থাকবে, বা পুরোটা কিভাবে দেখছেন আপনি? না, ধন্যবাদ আপনাকে। আমার যারা বিগত আলোচক আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আপনি যে বক্তব্যটি বলেছেন, আমার মনে হয় যে নাহিদের যদি পুরো, আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের যদি পুরো বক্তব্যটি শুনেন, তাহলে আসলে ক্লিয়ার হওয়ার কথা। কারণ এই অভ্যুত্থানের সময় আসলে ছাত্রলীগের অনেক নেতাকর্মী কিন্তু সে সময় তাদের পদত্যাগ করে এই অভ্যুত্থানে যুক্ত হয়েছেন। আমার শ্রদ্ধেয় বাবুল ভাই যিনি বললেন যে এই ডিবেটিং প্রোগ্রামে কিন্তু সেখানে অনেক ছাত্রলীগের যারা ছিলেন তাদের হয়তো অনেককে আপনি এখন এনসিপিতেও দেখতে পাচ্ছেন। ধরেন যে সাজ্জু সালাম, সেখানে মানে ঘোষণা দিয়ে সেই ছাত্রলীগের তার পদ ছেড়ে দিয়ে কিন্তু তিনি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। এরকম অনেক ঘটনা আছে এই প্রসেসে বা এই রিকাউন্সিলিং প্রসেসের মধ্য দিয়ে। আসলে আমরা সেরকম মানুষকে আহ্বান করছি যাদের এরকম গণহত্যা বা এরকম কোনো কিছুর মধ্যে দায় নেই। এবং এটা আপনি কারেক্টলি বলেছেন যে এরকম যে তারাও গুপ্ত, বা আমি আসলে এই ওয়ার্ডটা ইউজ করতে চাই না যে গুপ্ত সুপ্ত, বা আলটিমেটলি এখন যে ফাইটটা হচ্ছে খুব সিলি একটা ম্যাটার নিয়ে, বড় সকল বড় দুইটা দলের মধ্যে যে লড়াইটা হচ্ছে, সেটা আসলে খুবই আনফর্চুনেট। কারণ তারা যখন নিজেদেরকে বড় রাজনৈতিক দল দাবি করে, সেখানে দায়িত্বশীলতার জায়গাও থাকে। তো আমি মনে করি যে এটার একটা সুযোগ আছে, তবে সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক হয়ে ওই প্রসেস মেনটেন করে, বা আমাদের যারা সাংগঠনিক সম্পাদকরা যারা আছেন। জি। এবং আজকে ক্যাম্পাসে যা হলো সেটা খুবই নিন্দনীয় এবং আসলে খুবই আনফর্চুনেট যে হঠাৎ করে আবার আমরা ক্যাম্পাসকে আসলে অস্থিতিশীল হতে দেখলাম। এবং খুবই সিরিয়াস একটা বিষয় নিয়ে বিএনপির ছাত্র দলের যারা ভাইরা আছেন তারা, আমরা দেখলাম যে ছাত্র শিবিরের সাথে একরকম সহিংসতায় জড়িয়ে গিয়েছেন। আবার সেখানে এবি জুবায়ের, মোসাদ্দেক, ওনাদেরকেও আক্রমণ করা হয়েছে সম্ভবত, আমি যতটুকু লাস্ট শুনেছি। তো এটা আসলে খুবই নিন্দনীয়, কারণ তারা ডাকসুতে নির্বাচিত সদস্য এবং তাদের গণঅভ্যুত্থানের সময় একটা ভূমিকা আছে। আবার যেই ছাত্র দলের ভাইয়েরা এই পাঠগুলো হয়তো নিয়েছেন, তাদেরও কিন্তু একটা ভূমিকা আছে। তো দিন শেষে আসলে জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা নেওয়া দুইজন মানুষ একে অপরের বিপক্ষে যখন আমরা দাঁড়িয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা দিন দিন বাস্তবায়নের যেই আজকে আমাদের স্বপ্ন ছিল, সেটা কিন্তু দূরে চলে যাচ্ছে। এবং আমি এটা অ্যাপ্রিসিয়েট করি যে ছাত্র দলের যারা দায়িত্বশীল ছিলেন, রাকিব ভাই থেকে শুরু করে, ওনারা চেষ্টা করেছেন এটা মিটিগেট করার। এবং আমরা আসলে দিন শেষে চাই যে একটা সুষ্ঠু সুন্দর রাজনৈতিক পরিবেশ বিরাজ করে, এবং ক্যাম্পাসে আসলে আপনি যেমন চমৎকার করে চাইছেন যে ক্যাম্পাস ঠান্ডা হোক, বোধ করি সবাই সেটা চাইছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে কোনো না কোনো জায়গা থেকে সে অস্থিরতা তৈরি হচ্ছে। যেন এম এ আজিজ, আপনি আপনার সাংবাদিকতার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে ঠিক এই বর্তমান সময়ে যদি মেলে ধরেন, তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন? ক্যাম্পাসের এই অস্থিরতার শেষটা কোথায় আসলে? দেখেন, আমরাও ছাত্র রাজনীতি করেছি, আমরা জাতীয় রাজনীতির দ্বারা এত বেশি ইনফ্লুয়েন্স হইনি। এখন যে ছাত্ররা রাজনীতি করে, তারা জাতীয় রাজনীতির দূর থেকে কথা বললেও ইনফ্লুয়েন্সড হয়। সুতরাং এখন যে অবস্থাটা তৈরি হচ্ছে, আমি বলবো যে এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত। এখানে জাতীয় রাজনীতি হস্তক্ষেপ করা উচিত, ছাত্রদেরকে নিবৃত্ত করা উচিত, কারণ তারা সবাই অভ্যুত্থানের শক্তি। এই গোলমাল যদি আরো স্প্রেড করতে থাকে, আমি বললাম যে আসলে পরিস্থিতি খারাপ হবে। এবং সজীব ভুঁইয়ার মতোই ডিপ স্টেট ফাংশন করতেছে, এটাই বলবো আমি। তাদের মনে অজান্তে, ডিপ স্টেট তো আপনাকে জানায় করবে না,
অজানায় অস্থির অবস্থা তৈরি করবে। সুতরাং এখন আমি মনে করি যে এই ছাত্ররা সবাই দেখেন পার্টির প্রতি অনুগত আছে, সুতরাং জাতীয় এখন পার্লামেন্টে কমিটি হয়েছে, শুধু জ্বালানি নয় এই বিষয়গুলো দেখবে, এটাও একটা সমস্যা এই মুহূর্তের জন্য, কিন্তু অনৈক্যটা বড় ধরনের সমস্যা। হ্যাঁ, আর দ্বিতীয়ত নাহিদ ইসলামের কথা যেটা আলোচনা হচ্ছে এখানে, আমি আগে যেটা বলেছিলাম, কারণ এই পার্লামেন্টে আইন হয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাস বিরোধী আইন, হ্যাঁ, যেটা আগে বলার চেষ্টা করেছি। সেখানে কিন্তু আছে যে ওই দলের সমর্থক, কর্মী, সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের সদস্যরাও আইনের আওতায় আসতে পারে। হ্যাঁ, তাহলে এখন নাহিদ ইসলামের পার্টি করলেই তার মাপ, এটা তো হইতে পারে না। নাহিদ ইসলাম স্পষ্ট বলেছে যে সেই সময় যারা গণহত্যায় অংশ নেয়নি, এমনকি যারা গণহত্যার বিপরীতে দাঁড়িয়েছে, ছাত্রলীগ করতো সেটা মানে ভুলে গিয়ে, না সেটা ভুলে গিয়ে, ভুলবে আপনি বুঝলেন কেমনে? আমাদের দেশে বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, যে যে দল করে ওখান থেকে ছড়ে না। আমাদের অভিজ্ঞতা আছে, আমরাও ছাত্র রাজনীতি করেছি, যে হয়তো এখন সে বাঁচার জন্য আশ্রয় নিতে পারে,